হাই এভরিওয়ান, আমি সৌরভ। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন অমিত কুণ্ডুর কলমে অপরাধীদের শিকারে এসটিএফ বাহিনী। এর আগের দিনের গল্পের যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম এই গল্পের শেষে আমরা বলবো। আজকের গল্প থেকেও থাকছে একটি প্রশ্ন, এই গল্পের যে এসটিএফ, এটার আসলে মানেটা কি? আপনাদের উত্তর আমাদের কমেন্ট সেকশনে জানান। শুরু হচ্ছে আজকের নিবেদন, অমিত কুণ্ডুর কলমে অপরাধীদের শিকারে এসটিএফ বাহিনী। একটি হোটেলের একটি রুমে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছেন একজন ব্যক্তি। চেয়ারে যিনি বসে আছেন ওনার চেহারাটা ঠিক এমন। মাথার চুলটা একটু ব্রাউন কালারের, চোখে একটা সানগ্লাস, গলাতে ঝুলছে মোটা সোনার চেন যেটা জামার বাইরে বেরিয়ে আছে। হাতের আঙুলে কয়েকটা মূল্যবান পাথর খচিত আংটি। ওনার কিছুটা দূরেই বসে আছেন দুজন লোক, একজন রাজবল্লভ ও আরেকজন সাদ্দাম। দুজনেই শহরের ব্যবসায়ী। রাজবল্লভ একটু ভরসা নিয়ে চেয়ারে বসে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বললেন, তাহলে আসল কথাতে আসা যাক। কি বলেন তৌফিক সাহেব? তৌফিক সাহেবের হোটেলের ব্যবসা। সমুদ্র তীরে কয়েকটা নামী ও বেনামী হোটেল আছে। শহরের বুকেও রয়েছে বার কাম রেস্টুরেন্ট ও একটি হোটেল, মানে এখন তিনি যেখানে বসে আছেন সেটাই। তৌফিক সাহেব একটু গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আপনারা যদি আমার রিকোয়ারমেন্ট অনুসারে দিতে পারেন তাহলেই কথা এগোনো যাবে। আশা করি জানেন যে আমি ঝুট ঝামেলা খুব একটা পছন্দ করি না। সাদ্দাম এবার একটু উৎসাহিত হয়ে বলল, আমাদের কালেকশন খারাপ না, আমরা এর আগে অন্য জায়গাতেও সাপ্লাই দিয়েছি। আপনি চাইলে এখনই কিছু ছবি দেখাতে পারি। তৌফিক সাহেবের মুখের দিকে চেয়ে সাদ্দাম বুঝল উনি দেখতে চাইছেন, তাই সে ব্যাগ খুলে সেখান থেকে কয়েকটা ছবি বের করে তৌফিক সাহেবের দিকে রাখল। ছবিগুলো কয়েকটা যুবতীর। ছবি দেখে মনে হচ্ছে এদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হবে। ছবিগুলোর ওপরে চোখ রেখে তৌফিক সাহেব একটু মৃদু হাসলেন। এরপরেই ছবিগুলোকে হাতে ধরে পর্যবেক্ষণ করার ভঙ্গিতে একটার পর একটা ছবি দেখতে লাগলেন। কিছুটা সময় পরে টেবিলের ওপরে সেগুলোকে রেখে সাদ্দাম ও রাজবল্লভের উদ্দেশ্যে বললেন, খাসা খাসা। রাজবল্লভ এবার সাদ্দামের মুখের দিকে চেয়ে এক গাল হাসি নিয়ে বলল, আমরা জানতাম এমন কালেকশন আপনার পছন্দ হবে। তাহলে ডিলটা কবে ফাইনাল করতে চাইছেন? তৌফিক সাহেব একটা সিগারেট জ্বালিয়ে তাতে কয়েকটা টান দিয়ে কি যেন একটা ভেবে বললেন, ঠিক আছে, আমি জানিয়ে দেব। তবে এই ডিলের ব্যাপারে যেন কোথাও কিছু লিক না হয়। তাহলে বুঝতেই পারছেন তো যে কি হতে পারে। না না, আপনি একদম চিন্তা করবেন না। কথাটা এক প্রকার জোর দিয়েই বলল সাদ্দাম। আচ্ছা, মেয়েগুলো কি সবাই এই রাজ্যেরই? রাজবল্লভ একটু চুপ থেকে উত্তর দিল, এমন জায়গাতে রেখেছি কেউ টিকিটুকুও খুঁজে পাবে না। ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন। সাদ্দাম ও রাজবল্লভ বেরিয়ে গেলে তৌফিক সাহেব ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলেন। দুবার রিং হওয়ার পরেই ওপাশ থেকে একজন হিন্দিতে বলল, যার বাংলা অর্থ এটাই হয়, কি খবর তৌফিক, কেমন আছো? তৌফিক মুখে হাসি নিয়ে কৃতজ্ঞতার সুরে বলল, স্যার, আপনি যেমন রেখেছেন এই বান্দাকে। তৌফিক, কিছু নতুন খবর আছে নাকি? স্যার, কয়েকটা নতুন পাখি পেয়েছি, লাগবে নাকি? সব রেডি আছে, দেখতেও খাসা। কলকাতা? কলকাতা में कोई प्रॉब्लम হবে না তো? আরে স্যার, একদমই না। আপনি চাইলে একটা ডেট দিতেই পারি। नहीं नहीं, अभी थोड़े देर के लिए थोड़ा इंतजार करो। मुंबई में लास्ट महीने में एक केस हुआ था। वो পুলিশের খোঁচর আছে না, কুকুরের মতো খুঁজছে। अभी उसके बाद अगर कलकत्ता में कुछ एक्शन लिए प्रॉब्लम হয়ে যাবে। আপনি যেমন বলবেন, তাহলে চেপে যাচ্ছি কিছুদিন। আপনি আদেশ দিলে তারপরে না হয় আবার এগোবো। হ্যাঁ, কলকাতা শহরের বুকে রোজ কত মানুষের আনাগোনা। ব্যস্ত এই শহরে সকলেই ছুটে চলেছে নিজেদের কাজের জন্যে। অচেনা এই শহরে কেউ কারো খবর রাখে না। শহরের বুকে গত কয়েক মাসে ফোন চুরি বেড়ে গেছে। হিসাব করলে দেখা যাবে বিভিন্ন থানাতে
কয়েকশো কেস রেজিস্টার্ড হয়েছে, বেশিরভাগ কেসই আনসলভড। একই প্যাটার্ন ফলো করে প্রত্যেকটা ফোন চুরি হচ্ছে। শহরে ও আশেপাশের অঞ্চলে এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তদন্তকারী অফিসাররা এই কেসের সাথে লিঙ্ক খুঁজে পেয়েছে আরও কিছু জিনিসের। যাদের ফোন চুরি হচ্ছে তাদের রিলেটিভের কাছে কল আসছে, ফোনে থাকা তথ্য ছবি ফাঁস করে দেবে বলে ভয় দেখিয়ে তাদের থেকে অর্থ দাবি করা হচ্ছে। খবরের শিরোনামে আরও একটা বিষয় যুক্ত হয়েছে, সাইবার ক্রাইম। ফোন চুরির পরে কিছু জনের ব্যাংক থেকে অর্থ হাপিস হয়ে যাচ্ছে, আর এত কিছুতেই পুলিশ ডিপার্টমেন্টের ঘুম উড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে কলকাতা, হাওড়ার বিভিন্ন স্থানে এই চুরির উৎপাত। পুলিশের জালে কিছু অপরাধী ধরা পড়লেও এই সমস্যার কোনো সমাধানই হয়নি। আর এই বিষয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের একটা মিটিং ডাকা হয়েছে। মিটিং রুমে বসে আছেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা। রুমের মধ্যে প্রবেশ করলেন পুলিশের ডিজিপি। সকলেই ওনাকে দেখে উঠে দাঁড়িয়ে স্যালুট করলেন। ডিজিপি সকলের উদ্দেশ্যে বললেন, এই 6 মাসে কয়েকশো কেস রেজিস্টার হয়েছে, বেশিরভাগ কেসেই কোনো সমাধান হয়নি। তার মধ্যে আবার এই উটকো ঝামেলা এসে হাজির। যাদের ফোন চুরি হয়েছে তাদের রিলেটিভদের ফোন করে কিছু ছবি তথ্য পাঠিয়ে ব্ল্যাকমেল করে ওই টাকা দাবি করা হচ্ছে। কাউকে তো আবার বলা হচ্ছে টাকা না দিলে সমস্ত ছবি ডেটা সব লিক করে দেবে। আচ্ছা, আমরা কি চুপ থাকবো? আমাদের কি কোনো কিছুই করার নেই? হ্যাঁ, কেন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কেন কিছু করতে পারছে না? হ্যাঁ, এ বিষয়ে কারোর কিছু বলার আছে তোমাদের? একজন সিনিয়র অফিসার উঠে এবার বললেন, স্যার, কেবলমাত্র এই শহরে না, গ্রামের দিকে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই একই কায়দাতে ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, কিন্তু তাতেও ফল হচ্ছে না। যারা এই দলে আছে তারা খুব স্ট্রং। এদের দল সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। কিছু জনকে অ্যারেস্ট করে জানা গেছে তারা ফোন চুরির পরে সেই ফোন কেউ টাকার বিনিময়ে কিনে নেয়। এরা এটা ছাড়া কিছুই বলছে না। যতবার গোপনভাবে অপারেশনে গেছি, কোথা থেকে যেন ওরা ঠিক খবর পেয়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন পুলিশ ডিপার্টমেন্টের নাম এইভাবেই ডুববে, তাই তো? আমরা জনসাধারণের কোনো কাজেই আসবো না। হ্যাঁ, তাহলে তো আমাদের মাইনে নিয়ে রাখারও কোনো দরকার নেই। দেখুন, আমার এই কেসটার পজিটিভ রিপোর্ট চাই, আর সেটা যত তাড়াতাড়ি হবে আমাদের পক্ষে ততটাই ভালো। কিন্তু হ্যাঁ স্যার, আমি কিছু বলতে পারি? হ্যাঁ, বলুন মিস্টার বিশ্বনাথ। স্যার, আমার মনে হয় সর্ষের মধ্যেই ভূত আছে। থানাগুলোতে এদের ইনফর্মার আছে, তাই আমাদের শুরুটা একদম নিচের লেভেল থেকে করা দরকার। আমার ব্যক্তিগত মত এটাই যে যারা এই কাজ করছে তারা চাইছে আমাদের ব্যস্ত রাখতে। তার মাঝে ওদের অন্য কোনো প্ল্যানিং আছে। আপনার এরকম কেন মনে হচ্ছে? আমি এই চুরির ও তারপরে ফোন করে হুমকি ও সাইবার প্রতারণার কেসগুলো নিয়ে একটা ফাইল করেছি। কিছু তথ্য উঠে এসেছে। আপনি চাইলে এই বিষয়ে আলোচনা করতে পারি। বলুন, কি জানতে চান? স্যার, কেসটা একটু জটিল। এখানে ফোন চুরির পর চোর ফোন করে টাকা দাবি করছে, তার মানে এরা ডেটা রিকভারি করছে। আরও একটা বিষয়, এই কয়েকদিনে বেশ কয়েকজন কিডন্যাপ হয়েছে আর বেশ কয়েকজন ট্যাপ হয়েছে। আমরা যখন কিডন্যাপ ও ট্যাপিংয়ের বিষয়ে তদন্ত করতে নামি, আমরা জানতে পারি তাদের পরিবারে কারোর না কারোর ফোন চুরি হয়েছিল। মারাত্মক কাণ্ড। এমন যদি হতে থাকে তাহলে তো সকলেরই খুব বিপদ। স্যার, আমার মনে হয় এই ফোন চুরির ঘটনাগুলোকে লঘু করে না দেখে এর জন্য একটা টিম গঠন করে তদন্ত করা দরকার। দেখছি কি করা যায়। আপনার ফাইলটা একটু পাঠিয়ে দেবেন তো, দেখে নেব। ইয়েস স্যার। দুদিন পরের কথা। মিস্টার বিশ্বনাথ নিজের কেবিনে বসে আছে। মিস্টার বিশ্বনাথ লালবাজারের অপরাধ দমন শাখার একজন দক্ষ সিনিয়র অফিসার। এর আগে সে কয়েকটা বড় কেস সমাধান করেছে এবং তার জন্যই পুলিশ ডিপার্টমেন্ট তাকে ভরসা করে। নিজের কেবিনে বসে কিছু কাজ করছে, এমন সময় হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ফোনটা টেবিলেই রাখা ছিল। তিনি তাকিয়ে দেখলেন এডিজিপি সাহেবের কল। উনি ফোনটা ধরেই বললেন, বলুন স্যার। আপনি বিকালে আমার সাথে দেখা করুন। ওকে স্যার। বিকাল 5টা বাজছে। পুলিশ এডিজিপি অফিসে মিস্টার বিশ্বনাথ প্রবেশ করলেন। আসুন মিস্টার বিশ্বনাথ, আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
এডিজিপি বেল টিপলে একজন অফিসার এলেন। উনি ওনাকে নির্দেশ দিলেন দুজন অফিসারকে ডেকে দিতে। রুমে এখন মোট 4 জন বসে গোপন একটা মিটিং চলছে। এডিজিপি বললেন, আমাদের মিটিংটা কিসের জন্য সেটা প্রথমে আমি বলে দিই। কয়েক মাস ধরে এই শহরে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ফোন চুরির ঘটনা ঘটছে। পরে তদন্ত করে জানা যায় এটা সাধারণ কোনো চুরির কেস না, এর সাথে জড়িয়ে আছে কিডন্যাপিং ও ট্যাপিং। ডিজিপি সাহেব নির্দেশ দিয়েছেন এই কেসটার জন্য স্পেশাল ফোর্সের টিম গঠন করতে। আমি চাই মিস্টার বিশ্বনাথ বাবু এই কাজের দায়িত্ব নিক। স্যার, আমার উপরে দায়িত্ব দিচ্ছেন যখন আমি এই দায়িত্ব নিলাম। তবে আমার টিমে ইয়াং অফিসার চাই, আর আমার অফিস আমি অন্যত্র স্থানান্তর করব, যাতে কেউ জানতে না পারে। আপনি কি চাইছেন একটু বলবেন? স্যার, আপনি জানেন যদি আমরা সবার সামনে বেরিয়ে তদন্ত করি তাহলে যারা অপরাধ করছে তারা সাবধান হয়ে যাবে। তাই আমি চাই কিছু নতুন মেম্বার আমার টিমে আসুক, মানে কিছু ইয়াং অফিসার যারা সাদা ড্রেসে সমাজে মিশে থাকবে, কেউ জানবে না তাদের পরিচয়। আমাদের অফিসটাও হবে অন্যত্র, একদম আলাদা। তাই হবে। আপনার যা যা লাগবে, যাদের লাগবে সবাইকে নিতে পারেন, সব সাহায্য পাবেন আপনি। আমি এর শেষ দেখতে চাই। এমনিতেই মানুষের পুলিশের ওপরে যত রাগ, তারপরে কিডন্যাপ, সাইবার ক্রাইম, থ্রেট, এইসব কেস তো আছেই। অপরাধীদের সামনে দেখতে চাই। আমি 1 সপ্তাহের মধ্যেই কাগজ রেডি করে আপনাকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। সেখানে উপস্থিত সকলে মিলে অভিনন্দন জানালো বিশ্বনাথ বক্সিকে। তবে এডিজিপি স্যারের আদেশ, এখনই এই এসটিএফ এর কথা বাইরে যেন না যায়। 3 মাস পর সকাল 8টা বাজছে। সম্রাট বাইকটা স্টেশনের পাশের গ্যারেজে রেখে কুপন কেটে নিল। স্টেশন চত্বরে আজকে বেশ ভিড়, কারণ অধিকাংশ মানুষই সোমবার শহরে কাজে যায় আর ফেরে সেই শনিবার। স্টেশনের বাইরের টিকিট কাউন্টারে বেশ লম্বা লাইন। সম্রাট বারবার নিজের হাত ঘড়িটা দেখছে, দেখেই বোঝা যাচ্ছে বেশ তাড়া আছে ওর। সম্রাটের বয়স 25 বছর, উচ্চতা প্রায় 5 ফুট 8-9 ইঞ্চি হবে। মাঠে ছুটে ফুটবল খেলে শরীরটা পেটানো হয়েছে, তাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলেও সকলেরই নজর কাড়বে। দূরে চায়ের দোকানে দাঁড়িয়ে একজন লোক ওর দিকেই তাকিয়ে আছে। লোকটি মুখের সামনে একটা পেপার রেখে সেখান থেকেই মাঝে মাঝে দেখে নিচ্ছে। সম্রাটের টিকিট কাটা হলে ও যখন প্ল্যাটফর্মের দিকে গেল, লোকটিও একটু অপেক্ষা করে ওর পিছু নিল। এরপরেই ভিড়ের মধ্যে মিশে গেল। সম্রাট বুঝতেও পারল না যে এতক্ষণ কেউ ওর পিছু নিচ্ছিল। লোকটা বেশ কয়েকদিন ধরে গ্রামের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে সম্রাটকে ফলো করেছে। সে কি করে, কোথায় যায়, কার সাথে মেশে, কে কে বন্ধু, স্বভাব চরিত্র কেমন, এই সব কিছুই এই কয়েকদিনে সে জেনে নিয়েছে। সকাল 8:20 তারকেশ্বর হাওড়া লোকালে বেশ ভিড়। ঠেলাঠেলি করে একটা সিট পেয়ে বসেছে সম্রাট। ও খেয়াল করেনি একজোড়া চোখ ওকে ফলো করে ওর কামরাতেই উঠেছে ওরই সাথে। ট্রেন ছাড়ার পরেই সম্রাট ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করল। এরপরে নিজের ব্যাগের ফিতেগুলো হাতের মধ্যে গলিয়ে নিয়ে দুহাত দিয়ে ব্যাগটাকে জড়িয়ে ধরে বসল। তারপর জানলার ধারে শরীরটাকে হেলিয়ে দিল। ওর চোখে ঘুমের রেশ স্পষ্ট। জানলা দিয়ে সকালের বাতাস এসে লাগতেই সে আরামে নিজের চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়ল। ট্রেন চলছে নিজের গতিতে, জানলা দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। সকালে ট্রেন যাত্রীরা ট্রেনে বসেই ঘুমিয়ে যায়, এটা এক প্রকারের অভ্যাসই বলা চলে। অনেকের তো দিনের 5-6 ঘন্টা ট্রেনে যাতায়াত করেই কেটে যায়। বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে যাওয়া এবং কাজ শেষে আবার বাড়ি ফেরা, এটাই একটা রুটিন। যাত্রীদের কোলাহলে সম্রাট চোখ খুলে তাকিয়ে দেখল ট্রেন কামারকুণ্ডু পেরিয়ে গেছে। ট্রেন মোটামুটি খালি হবে ওই শেওড়াফুলি পৌঁছে। ডেলি প্যাসেঞ্জারি যারা করেন তারা নিজেদের মধ্যে গল্প জুড়েছে। এদিকে একজন হাঁকছে, লোকাল ট্রেনে এই এক মজার দৃশ্য। মাঝে মাঝে বিভিন্ন হকার ওঠে আর তারা নিজেদের গলায় কথা বলে বিভিন্ন মাল বিক্রি করে। সম্রাট একবার নিজের হাত ঘড়িতে সময়টা দেখে নিল। এরপর পকেট থেকে ফোনটা বের করে মায়ের নাম্বারটা ডায়াল করল। টাওয়ারের সমস্যার জন্য ফোন গেল না। সে এবার ফোনে একটা আর্টিকেল খুলে পড়তে লাগলো।
সম্রাটের পাশে বসেছিলেন একজন ভদ্রলোক। উনি এতক্ষণ পেপার পড়ছিলেন। এবার তিনি মুখটা তুলে ওর দিকে একটু ভালো করে দেখে নিলেন। একটা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে সম্রাট। শার্টটা ইন করে পরা। ওর পায়ে একটা কালো বুট, বাঁ হাতে একটা ঘড়ি আর পকেটে রয়েছে পেন। পাশের ভদ্রলোক এবার ওকে উদ্দেশ্য করে বললেন, কি নাম তোমার? সম্রাট মোবাইলের দিক থেকে মুখ তুলে ভদ্রলোকটির দিকে একটু তাকিয়ে দেখল। লোকটির চোখে চশমা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি আর মাথাতে একটা টুপি পরে আছেন। সে একটু কিন্তু কিন্তু করে বলল, সম্রাট তালুকদার। লোকটি মুখে একটু হাসি রেখা টেনে বললেন, আমার নাম শঙ্কর মহাপাত্র। তা কোথায় যাওয়া হচ্ছে? আসলে আজকে আমার একটা ইন্টারভিউ আছে। সে দেখেই বোঝা যাচ্ছে। তা বেশ বেশ। সম্রাট ভদ্রলোকটির দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। আসলে সে অচেনা অজানা কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করে না। শঙ্করবাবু সেটা বুঝতে পারলেন, তাই উনিও বেশি কথা বলবার চেষ্টা করলেন না। তিনি জানলার দিকে তাকিয়ে বাইরের দিকটা এক ঝলক দেখে নিয়ে কিছু একটা ভেবে সম্রাটের উদ্দেশ্যে বললেন, একটু পরেই তো ট্রেন শেওড়াফুলি ঢুকবে। তুমি জানলার ধারেই বসেছো, তাই ফোনটা হাতে না রেখে ব্যাগে রাখাই ভালো, বুঝলে? সম্রাট বুঝল লোকটি ওকে কি বোঝাতে চাইছে, তাই সে বেশি কথা না বাড়িয়ে ফোনটা লক করে আবার প্যান্টের পকেটেই ঢুকিয়ে রাখল। ট্রেন শেওড়াফুলি স্টেশনে ঢুকছে। সম্রাট জানলা দিয়ে দেখতে পেল স্টেশনে বেশ ভিড় আছে। যারা শেওড়াফুলি নামবে তারা উঠে ব্যাগ নিয়ে রেডি হচ্ছে। ট্রেনটি স্লো হয়েছে। ঠিক এমন সময় একজন মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল, মেয়েটির হঠাৎ এমন চিৎকারে সবাই স্তম্ভিত হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। সবাই দেখছে যে ফোনটা নিয়েছে সে কোন দিকে গেল। তবে চোর ভোকাট্টা হয়ে গেছে। কৌতূহলী হয়ে সম্রাট দেখার চেষ্টা করলো কে নিল। তেমন কাউকেই দেখা গেল না। পাশের যাত্রীদের কথা শুনে বুঝলো যে ট্রেনের দরজার কাছে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। ওনার হাতে থাকা ফোনটা কেউ একজন হাত থেকে কেড়ে নিয়ে ছুটে দৌড় দিয়েছে। মেয়েটি কাঁদছে। মেয়েটির থেকে নাম্বার নিয়ে একজন কল করলো। তবে চোর ভীষণ চালাক, ফোন হাতে পেয়েই সুইচ অফ করে দিয়েছে। সম্রাট জানলার ধারে বসে দেখল ট্রেনটি থামতে মেয়েটি ও আরেকজন মিলে আরপিএফ এর কাছে গেল কমপ্লেন জানাতে। সম্রাট এবার পাশের ভদ্রলোকটির দিকে একটু কৌতূহল নিয়ে তাকালো। সে দেখল শঙ্করবাবুর মুখে একটা মুচকি হাসি। উনি যেন সম্রাটের মনের ভাব বুঝতে পেরেছেন। শঙ্করবাবু চারিদিকটা দেখে মৃদু কণ্ঠে এবার বললেন, এই লাইনে আমরা রোজ যাওয়া আসা করি, তাই জানি বেশ কয়েকদিন ধরে ট্রেন থেকে ফোন চুরি হচ্ছে। আততাই হুট করেই এসে ফোন নিয়ে চম্পট দিচ্ছে। আসলে যারা অপরাধ করে তারা আমাদেরই ভিড়ে মিশে যায়। এদের একটা দল আছে, এরা প্রথমে টার্গেটের কাছে থাকে আর তার অবস্থান বোঝে। সে যদি দুর্বল হয় ঠিক সময় বুঝে ঝাঁপিয়ে পড়ে তার উপর। একটু খবর নিলে জানবে যে হাওড়া বা যে সমস্ত জনবসতি শহর আছে ওখানে চুরিটা হয় একটু আলাদাভাবে। তুমি ফোন দেখছো বা মানিব্যাগ খুলে দোকানে টাকা মেটাচ্ছ বা বাসের ভাড়া দিচ্ছ, ঠিক হুট করেই অতর্কিত হামলা করে তোমার থেকে ফোন বা মানিব্যাগ ছিনিয়ে নেবে। ব্যাস, তুমি হাঁ করে তাকিয়ে থাকবে। এইসব কথা শুনে সম্রাট বেশ ভয় পেয়েছে। লোকটির কথা শুনে মনে মনে লোকটির প্রতি কৃতজ্ঞতা জানালো। কিছুক্ষণ আগে লোকটা যখন পরিচয় করতে এসেছিল সে ততটা আগ্রহ দেখায়নি। তবে এখন নিজে থেকেই বলল, আমার বাড়ি গৌরাঙ্গপুর। আজকে ওই কলকাতায় একটা ইন্টারভিউ আছে। এর আগে কখনো একা কলকাতায় এসছো? এই প্রশ্নটা শুনেই সম্রাটের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, হ্যাঁ, এর আগেও এই শহরে এসেছিলাম। তখন আমার মনে অনেক স্বপ্ন ছিল, তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। আর এখন এক প্রকার বাধ্য হয়েই একটা চাকরির আশাতে এসেছি। দেখি যদি ঠাকুরের কৃপায় চাকরিটা হয়। নিশ্চয়ই হয়ে যাবে। তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগে। সাবধানে যাবে, আবার পরে কখনো হয়তো দেখা হবে। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে ওইসব কথা বলে আগাম সতর্ক করলেন, ভালোই হলো। এদিকে শঙ্করবাবু বালিতে নেমে গেলেন। ওনার এখানে কিছু কাজ আছে জানালেন। সম্রাট ভয়ে আর ফোন বের করল না। ট্রেনে বসে অপেক্ষা করতে লাগলো কখন হাওড়া আসবে। জানলা দিয়ে চারিদিকটা দেখতে লাগলো। ট্রেন হর্ন মেরে এগিয়ে চলেছে হাওড়ার দিকে। দূরে বড় বড় বাড়ি কারখানাও যেন ছুটে চলেছে।
ব্যস্ত এই শহরে প্রতিদিন কত মানুষ আসে কত স্বপ্ন নিয়ে, তবে কতজনেরই বা স্বপ্ন পূরণ হয়? এদিকে শঙ্করবাবু ট্রেন থেকে নেমেই একজনকে কল করলেন। নিজের দাঁড়িয়ে গোপটায় হাত বুলিয়ে বললেন, হ্যালো স্যার, বলছি সম্রাটকে দেখলাম, যা যা ইনফরমেশন পেয়েছিলাম সব কিছুই ঠিক আছে। ট্রেন কিছুক্ষণের মধ্যে হাওড়াতে ঢুকবে আর মোটামুটি পিলার নম্বর 12 কাছে বগিটা পড়বে। এখন আমাকে কি করতে হবে যদি একটু আদেশ দেন। উপাস থেকে কি নির্দেশ এলো জানা গেল না, কেবল শঙ্করবাবু মাথা হেলিয়ে ঠিক আছে বলেই ফোনটা কেটে পকেটে রাখলেন। এসকেলেটর দিয়ে নেমে একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ালেন। দোকানদারের থেকে একটা সিগারেট নিয়ে তাতে লাইটার দিয়ে আগুন জ্বেলে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। দোকানের পাশে দাঁড়িয়ে থাকা একজনের উদ্দেশ্যে ফিসফিস করে বললেন, বলছি কোনো খবর আছে? কিছু ঠিকানা পেয়েছি, সেটা আপনাকে দিয়ে দেব, আর বাকিটা রাতে বলে দেব। এই কথাটা বলেই ছেলেটি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে শঙ্করবাবুর দিকে বাড়িয়ে দিলেন। শঙ্করবাবু সেটা হাতে নিয়েই একটু ফিক করে হেসে দিয়ে বললেন, ঠিক আছে, তুমি এখন যাও, আবার কখন দেখা করতে হবে আমি তোমাকে জানিয়ে দেবো। শঙ্করবাবু চারিদিকটা একটু দেখে পকেট থেকে একটা প্যাকেট বের করে ছেলেটির হাতে গুঁজে দিল। ছেলেটিও সেই প্যাকেট পেয়ে বেশ খুশি হয়েছে বলে মনে হলো। ছেলেটি একটা নমস্কার ঠুকে চলে গেল। চলে যাওয়ার আগে দুজনের মধ্যে যেন চোখাচোখিতে এক ঝলক কথা আদান প্রদান হয়ে গেল। শঙ্করবাবু দোকানদারের উদ্দেশ্যে বললেন, আমাকে একটা মিষ্টি পান দিন তো, চুন কম হবে, সুপারি ছাড়া। দোকানদার লোকটি একটি পান তৈরি করে শঙ্করবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন দাদাবাবু আপনার পান। শঙ্করবাবু দোকানদারকে দাম মিটিয়ে মুখে পানটা পুড়ে সেখান থেকে এসকেলেটর ধরে চলে গেলেন। ট্রেন হাওড়া স্টেশনে ঢুকেছে। সমস্ত যাত্রী প্রস্তুত নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য। এদিকে সম্রাট নিজের ফোন আর মানিব্যাগ একটু সাবধানেই রাখছে। ট্রেনে বসেই সে যা শুনেছে আর দেখেছে তা তার কাছে একটা সাবধানবাণী বলা চলে। ট্রেন থামতেই নেমে গিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেল 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সামনের বাথরুমে ঢুকে গেল একটু ফ্রেশ হবে বলে। পকেট থেকে মোবাইল বের করে বাড়িতে জানিয়ে দিল হাওড়ায় পৌঁছে যাওয়ার কথা। মানিব্যাগ থেকে কিছু খুচরো টাকা বের করে নিজের বুক পকেটে রাখল। মুখে সামান্য জল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জামাটা একটু ঠিক করে চিরুনি দিয়ে চুলটা ঠিক করল। তারপরে ফোন আর মানিব্যাগ প্যান্টের সামনের দুটি পকেটে রেখে বেরিয়ে এলো বাথরুম থেকে। ওর গন্তব্য এখন ধর্মতলা। এর আগেও বেশ কয়েকবার ও এই শহরে এসেছে। বাসে বসে সেই সব কথাই ভাবছে। ছোট থেকে ইচ্ছে ছিল পুলিশের চাকরি করবে, সেই মতোই নিজেকে তৈরি করেছিল। প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে মাঠ, সব কিছুই ভালো করে দিয়ে পাশ করল। বাড়ির সকলে ভেবেছিল যে সম্রাট এবার চাকরিটা পেয়েই যাবে, কিন্তু না, লিস্টে ওর নাম ছিল না। তখন কষ্টে বুকটা ভেঙে গিয়েছিল ওর। এই কয়েক মাস আগে ও জানতো ওর চাকরি কেউ আটকাতে পারবে না। ওর চেনা জানা কয়েকজন বন্ধু ওর সাথেই মাঠ করে। পরীক্ষা দিয়ে পাশ করে তাদের চাকরি হয়ে গেলেও ওর চাকরিটা হয়নি। এদিকে বাড়ির অর্থনৈতিক অবস্থাও ভালো না, কিছু একটা করতেই হবে। তাই এক বন্ধুর পরামর্শে এই প্রাইভেট কোম্পানিতে চাকরির মেল করেছিল। আজকেই সেটার ইন্টারভিউ। টিকেট টিকেট। হঠাৎ করেই সে বাস্তবে ফিরে আসে কন্ডাক্টরের ডাকে। পকেট থেকে 15 টাকা বের করে দেয়। কিছুক্ষণ পরেই সম্রাট নির্দিষ্ট ঠিকানার জন্য বাস থেকে নেমে পড়ল। ম্যাপে আগেই দেখেছে এখান থেকে 5 মিনিট হেঁটে যেতে হবে। দাঁড়িয়ে আছে রাস্তা পেরিয়ে ওপারে যাবে বলে। ঠিক এমন সময় একজন বয়স্ক লোক ওর কাছে এসে বলল, বাবা, আমি পথ হারিয়ে ফেলেছি, শহরে ছেলের সঙ্গে দেখা করতে এসেছি, একটা কল করব, একটু তোমার ফোনটা দেবে? সম্রাটের এই কথা শুনে মায়া হলো। সে পকেট থেকে ফোনটা বের করে বলল, আপনার ছেলের নাম্বার বলুন। তুমি আমাকে দাও, আমি ফোন করে নিচ্ছি। লোকটি সম্রাটের হাত থেকে ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। এরপরে কিছু একটা করলো, সেটা সম্রাট বুঝলো না। লোকটিকে এমনভাবে ফোন ঘাঁটতে দেখে সে অবাক হয়ে গেল। লোকটি একটু সাইডে সরে কারোর সাথে কথা বলছে। লোকটির কথা বলা হলে সম্রাট এবার বলল, আপনি অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ছেলে শিখিয়েছে। আমার বাড়িতে বড় ফোনও আছে। এখানে একটু দরকারে এসেছিলাম আর কি, তবে বাস থেকে নেমে পথ হারিয়ে ফেলেছি।
তাড়াতাড়ি করতে গিয়ে বাড়ি থেকে ফোনটাও আনতে ভুলে গেছি। অনেক ধন্যবাদ তোমাকে। লোকটি সম্রাটকে ফোনটা দিয়ে বিদায় জানিয়ে চলে গেল। সম্রাট একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিজের মনেই বলল, এই রে, এবার দেরি হয়ে যাবে। সম্রাট জোরে জোরে হেঁটে নির্দিষ্ট ঠিকানাতে হাজির হয়েছে। একটা 4 তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে গেটের সামনে থাকা গার্ডকে ফোনে ঠিকানা দেখাতে উনি জানালেন এটাই সেই ঠিকানা। গার্ড 3 তলাতে যেতে বললেন। এবার সে কিছুটা ভয় আর আশা নিয়ে প্রবেশ করল অফিস রুমে। ভেতরে প্রবেশ করেই সামনের ডেস্কে বসে থাকা রিসেপশনিস্ট লোকটির দিকে এগিয়ে গিয়ে তার আসার কারণ জানালো। রিসেপশনিস্ট ছেলেটি কাকে একটা কল করলেন, এরপরে সম্রাটকে একটা কাগজ দিল। ছেলেটির থেকে কাগজ নিয়ে সে ওই বিল্ডিংয়ের 2য় তলাতে গেল। ভেতরে ঢুকতেই একজন গার্ড ওকে একটা নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে থাকতে বললেন। কেউ ভালো করে না দেখলে ধরতেই পারবে না যে সম্রাট যেখানে দাঁড়িয়ে আছে ওর নিচেই একটা গুপ্ত স্ক্যানার আছে, আর এই দিয়েই বাইরের থেকে আগত সকল লোকের বডি স্ক্যান হয়ে যায়। এরপরে ও ভেতরে প্রবেশ করলো। চারিদিকে 5-6টা কম্পিউটার নিয়ে কাজ করছে কয়েকজন। ভেতরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে, এমন সময় একজন ভদ্রলোক ওর দিকে এগিয়ে এসে বললেন, আপনি কি সম্রাট তালুকদার? আগে বলুন। আপনি ইন্টারভিউ দিতে এসেছেন তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি এখানে কিছুক্ষণ বসুন, স্যার ডাকলে আপনাকে বলে দেব। লোকটি সম্রাটকে একটা জায়গাতে বসতে বলে চলে গেলেন। সম্রাট মনে মনে ভাবল, এ কেমন অফিসের বাবা? ইন্টারভিউ দেওয়ার জন্য আমি কি একাই এসেছি? আর কাউকে তো দেখতেও পাচ্ছি না। বেশ অদ্ভুত জায়গাটা। সে মনে মনে কিছু একটা ভাবছে আর চোখটা এদিক ওদিক ঘুরিয়ে দেখছে। 10 মিনিট পরে সেই লোকটা আবার এসে বললেন, আসুন, স্যার আপনাকে ডাকছে। এরপরে ওরা দুজনে একটা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। লোকটি ওনার বুড়ো আঙুল টাচ করে লক খুললেন। যেমন ফোনের লক খুলতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ঠিক তেমনভাবে। ভেতরে প্রবেশ করেই সে দেখল চারিদিকে বড় বড় এলইডি স্ক্রিন, কয়েকটা কম্পিউটার, আর তার সামনে বসে আছে কয়েকজন লোক। ওকে ভেতরে পৌঁছে দিয়েই লোকটি সেখান থেকে চলে গেল। ভেতরের লোকগুলোর দিকে সে এক ঝলক দেখে নিল। এরপরে একজন ওর নাম ধরে ডাকলো, সম্রাট, এখানে এসে বসো। সে দেখল 40 ঊর্ধ্ব একজন ভদ্রলোক বসে আছেন। তার মুখে মোটা লম্বা গোঁফ, কালো কোট পরে আছেন। সম্রাট কিছুটা ভয় আর আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে বসল নির্দিষ্ট চেয়ারে। লোকটি আবার বললেন, বসো, ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্স। সম্রাটের মুখে হাসি থাকলেও মনে কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভয় লাগছে, এটা কোথায় এসে পড়েছে সে? অফিস, তাও আবার এমন। লোকটি সম্রাটের দিকে জলের গ্লাস এগিয়ে দিয়ে বললেন, এই নাও, জল খাও। সম্রাটের গলা শুকিয়েছিল। সে গ্লাসটা হাতে ধরেই ঢকঢক করে গ্লাসের অর্ধেক জল খেয়ে নিল। লোকটি এবার নিজের পরিচয় দিলেন, আমার নাম বি বক্সি। আমরা এবারে কথা বলতে পারি তো? তুমি ঠিক আছো? সম্রাট নিজেকে একটু প্রস্তুত করে কনফিডেন্স নিয়ে উত্তর দিল, হ্যাঁ স্যার, আমি ঠিক আছি, বলুন। বুঝলে সম্রাট, আমরা মানুষেরা হলাম সবচেয়ে বুদ্ধিমান। তাই আমরা যেমন দক্ষতার সাথে ভালো কাজ করতে পারি, ঠিক তেমনি খারাপ কাজ করে সমাজের ক্ষতি করতেও পারি। বিজ্ঞানের দিনে এই খারাপ কাজ করাকে আরও সুবিধা করে দিয়েছে। তবে আমাদের কাজটা হলো বিজ্ঞান আর মানুষের মেলবন্ধনের মাধ্যমে সমাজের যারা ক্ষতি করে সেই সব লোকেদের পরাজিত করা। সম্রাট এক দৃষ্টিতে তাকিয়ে আছে বি বক্সির দিকে। সে বুঝতে পারছে না এটা কিসব বলছেন উনি। দিতে এসেছে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি ইন্টারভিউ, কিন্তু এখানে এসে কিসব জ্ঞান শুনছে। তুমি পুলিশের চাকরির পরীক্ষা দিয়েছিলে তো? হ্যাঁ, দিয়েছিলাম। তবে আপনি জানলেন কিভাবে? আসলে আমাদের সব জানতে হয়। সম্রাট মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। এইসব প্রশ্ন শুনে সত্যি অবাক হয়ে যাচ্ছে ও। আচ্ছা, তোমার পুলিশের চাকরিটা হলো না কেন? তুমি পরের বারে কি আবার পরীক্ষাতে বসতে চাও? আসলে আমি নিজেও জানি না কেন আমার চাকরিটা হয়নি। আমি এই নিয়ে 3 বার চাকরিতে বসেছি। প্রথম 2বার লিখিত পরীক্ষা ভালো হয়নি, আর এইবারে সব ঠিকঠাক ছিল। তবে কেন জানি না একটা অদৃশ্য কারণে এই চাকরিটা হলো না। কোনো কিছুই অদৃশ্য কারণে হয় না, সব কিছুই ঘটে সুপরিকল্পিতভাবে।
যেমনভাবে তোমার চাকরিটা হয়নি। মানে আমি যাতে চাকরি না পাই এটা কারোর পরিকল্পনা? বিবক্সী এবার এক গা ছমছমে ভঙ্গিতে হেসে বললেন, জানি, সবই জানি। তোমার নামটা বাদ দেওয়া হয়েছিল ইচ্ছে করেই। আর জানো কে করেছিল সেটা? এবার সম্রাট আশ্চর্য হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ল। ওর চোখের কোণ ভিজে গেছে, কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে। যে চাকরিটা নিয়ে ওর এত উৎসাহ, সেটা কারোর পরিকল্পনার জন্য হাতছাড়া হয়ে গেছে। ওকে দেখে খুব হতাশ লাগছে। বসো বসো, আরো কিছু জানাবো। সম্রাট এবার আর স্থির থাকতে পারল না। সে বলল, কে কে? আমি কি জানতে পারি কে আমার এত বড় ক্ষতি করেছে? ক্ষতি কিনা বলতে পারবো না, তবে আমরাই করেছি। এই কথা শুনে সম্রাটের মাথাতে যেন আকাশ ভেঙে পড়ল। সে কিছুটা সময় হতাশ ও বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, মানে আপনি তো বললেন আপনারা সমাজের শত্রুদের বিরুদ্ধে কাজ করেন। হ্যাঁ বলেছি, আর সেই কারণেই তোমার নামটা বাদ দিয়েছিলাম। কারণ আমরা তোমাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তুমি কতটা ধৈর্য ধরে লড়তে পারো, কতটা সৎ থাকতে পারো, সেইটা যাচাই করছিলাম। অনেকেই এই অবস্থায় দিশাহীন হয়ে পড়ে, কিন্তু তুমি পড়নি। তুমি নিজের চেষ্টা চালিয়ে গেছো, আর সেই কারণেই আজ তুমি এখানে। দেখুন, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না আপনারা কি কাজ করেন আর কেনই বা আপনারা এইসব কাজ করেছেন। প্লিজ পরিষ্কার করে বলুন আমাকে। বিবক্সী তার কোনো কথাতে উত্তর না দিয়ে সামনে রাখা কম্পিউটারে একটা সুইচ টিপলেন। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে লাগানো বড় বড় ডিসপ্লেতে ভেসে উঠল স্পেশাল টাস্ক ফোর্স, STF। বিবক্সী এবার বললেন, কনগ্রাচুলেশনস সম্রাট, তুমি চাকরিটা পেয়েছো। পুলিশ ডিপার্টমেন্ট তোমাকে আগেই সিলেক্ট করেছে। তোমার বাড়িতে লেটার যায়নি ঠিকই, তবে তুমি আমাদের পছন্দের তালিকাতে এসেছো। তুমি হয়তো পুলিশের মতো ড্রেস পরে বা ওদের মতো খোলা বাজারে কাজ করবে না, তবে STF এর সদস্যদের কাজ হয় একটু অন্য ধরনের, সেটা নিশ্চয়ই জানো। এত কিছু শুনে সম্রাটের মাথাটা যেন ঘুরছে। লোকটা এটা কি বলল? STF মানে স্পেশাল টাস্ক ফোর্স। এর নাম সম্রাট আগে শুনেছে আর জানে এই ডিপার্টমেন্টের কাজ কি। বর্তমানে অপরাধ অনেক বেড়ে গেছে, তাই এই ডিপার্টমেন্ট নীরবে থেকে তথ্য ও প্রমাণ জোগাড় করে শত্রুদের পর্দা ফাঁস করে। কদিন আগেও পেপারে পড়েছে সে স্টেশন থেকে কয়েকটা বন্দুক উদ্ধার করেছে এই STF। ও তো ছোট থেকেই চাইতো পুলিশে যোগ দেবে আর বড় বড় সমস্যার সমাধান করবে। এত কিছুর পরে ওর মনের মধ্যে যে ক্ষত তৈরি হয়েছিল, সেটাতে যেন একটু প্রলেপ লাগলো। ওর মন এখন বেশ খুশি। সম্রাট এবার একটু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে আজকের এই ইন্টারভিউ, এই কোম্পানি, সব কিছু কি আপনাদের প্ল্যানের অংশ? হ্যাঁ, এই অফিসটা বাইরের মানুষদের চোখে একটা প্রাইভেট সংস্থার মতো, কিন্তু আদতে এটা আমাদের ইন্টারনাল সার্ভেলেন্স ডিভিশন, যেখানে দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা বড় বড় অপরাধ চক্রদের গতিবিধি আমরা পর্যবেক্ষণ করি। আমাদের প্রয়োজন কিছু এমন মানুষ যারা সৎ, সাহসী আর বুদ্ধিমান হবে। তুমি সেই তালিকায় পড়ে গেছো সম্রাট। সম্রাটের মুখে এবার আর কোনো কথা নেই। তার জীবনের হতাশা, বঞ্চনা সব যেন এক মুহূর্তে অর্থ পেল। ওর চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠল। যেদিন রেজাল্ট বেরোনোর কথা, ওই দিন যখন ওর নাম লিস্টে দেখতে পেল না, তখন ওর মা কষ্টে ভেঙে পড়েছিল। কয়েক বছরের এত পরিশ্রম, এত চেষ্টা করেও পুলিশের চাকরিটা পেল না, এটা ভেবেই চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল তার। সেটা দেখেই মা ওর মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলেছিল, কেউ যদি পরিশ্রম করে আর নিষ্ঠা ভরে কোনো কাজ করে, তাহলে সে কখনোই ব্যর্থ হয় না। মায়ের বলা সেই কথাগুলো আজকে যেন সত্যি হয়ে গেল। বিবক্সী হেসে বললেন, তবে একটা কথা, তুমি যে আজ থেকে এই দলের সদস্য, এটা কখনোই কাউকে বলবে না। মা, বাবা, ভাই, বোন, কোনো বন্ধু, এমনকি গার্লফ্রেন্ড কেউ না।
সকলকে বলবে কোম্পানির ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজ করো। এর জন্য তুমি প্রতি মাসে স্যালারি পাবে। প্রথম 6 মাস ট্রেনিং চলাকালীন 20,000 করে পাবে, আর তারপর থেকে মাইনে বাড়বে। ঠিক আছে? সম্রাটের সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল। হ্যাঁ, হতেই পারে সে সব পুলিশের মতো ইউনিফর্ম পরবে না, সবাইকে বলতে পারবে না যে সে পুলিশে কাজ করে, তবে সে এই দেশের জন্য কাজ করার সুযোগ পাবে, এতেই ও খুশি। সে এবার বলে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি তাহলে কবে থেকে জয়েন করব? তোমার ইমেইলে জয়নিং লেটার যাবে, তবে এসটিএফ এর তরফ থেকে এখন কিছু পাবে না। যে কোম্পানির ইন্টারভিউ দিতে এসেছিলে তাদের তরফ থেকে লেটার যাবে। আর একটা কথা, তোমার পরীক্ষা এখানেই শেষ নয়। আচ্ছা, ঠিক আছে, আমি এটা মনে রাখবো। ঠিক আছে, তুমি বাইরে যাও, তোমাকে সব কিছু বলে দেওয়া হবে। অভিনন্দন, কনগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। সম্রাট ধীর পায়ে অফিস থেকে বেরিয়ে এলো। বাইরের আলোটা যেন আজ অন্যরকম মনে হচ্ছে তার কাছে। ব্যস্ত জীবন, ঠেলাঠেলি, রোজকার জীবন সবই আছে, কিন্তু সে জানে আজ তার জীবনের মোড় ঘুরে গেছে। তার স্বপ্নের চাকরি সে পেয়েছে। ওর এখন বাইরে বেরিয়ে নাচতে ইচ্ছা করছে। তবে না, মনের মধ্যে আনন্দ চেপে নিয়ে বাড়িতে একটা কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পরে ফোনটা ধরল সম্রাটের মা। হ্যালো মা, আমার চাকরিটা হয়ে গেছে। কোম্পানি জয়নিং লেটার 2 দিন পরে দেবে বলেছে। ওপাশ থেকে একজন মহিলা ফোন ধরে তার ছেলের এই সুখের খবর পেয়ে বলল, ভগবান মুখ তুলে চেয়েছে বাবা। তুই সকাল থেকে কিছু খেয়েছিস? না মা, এই তো এবার খাবো। তুই কিছু কিনে খেয়ে নে। আচ্ছা মা, আমি তাহলে এখন রাখছি। বলছি, কখন ট্রেন ধরবি? এই তো এবার কিছু খেয়ে নিয়ে হাওড়া গিয়ে দেখি কখন ট্রেন আছে। আমি এখন রাখছি, পরে ফোন করব। ফোনটা রেখেই সে মনে মনে বলল, মা, আমাকে ক্ষমা করো, আমি মিথ্যে বললাম। 2 দিন পরে সম্রাটের মেলে অফার লেটার গেল। সেখানে উল্লেখ করা আছে কোম্পানি ওকে 6 মাস ট্রেনিং দেবে এবং 6 মাস পরে সে কোম্পানির স্থায়ী কর্মচারী হবে। ট্রেনিং চলাকালীন 20,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। 6 মাস পরে মাইনে বাড়বে। বাড়ির সকলে খুবই খুশি। তবে অন্যদিকে সকলেই ভাবছে বাড়ির ছেলে শহরে গিয়ে থাকবে, সেখানে কি খাবে, কি করবে, এটা ভেবে সকলেই কিছুটা চিন্তিত। অফিস রুমে বসে আছেন বি বক্সি। দরজা ঠেলে প্রবেশ করলেন বছর 30-এর একজন যুবক। বি বক্সি যুবককে দেখে মুখে হাসি নিয়ে বললেন, কি খবর বলো রাজ? যুবকের নাম রাজশেখর বসু। এই টিমের একজন দায়িত্ববান সদস্য, যাকে অফিসে সকলে রাজ বলেই ডাকে। রাজ তার কাজের প্রতি খুবই ডেডিকেটেড, তাই বি বক্সি 2 বছর আগে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই টিমে নিয়ে এসেছে তাকে। রাজের একটা বৈশিষ্ট্য হলো সে কখন যে কি রূপ নেয় সেটাই কেউ ধরতে পারে না। স্যার, আমরা কয়েকটা তথ্য পেয়েছি। এবার একটা স্টেপ নেওয়ার সময় এসেছে। আমাদের আইটি টিম এমন একটা জিনিস আবিষ্কার করেছে যার দ্বারা আমাদের এই কাজে অনেক সাহায্য হবে। রাজ, আমাকে পুরো বিষয়টা একটু গুছিয়ে বলো তো। স্যার, স্বাভাবিকভাবে ফোন চুরি হয়ে যাওয়ার পরে চোর সেই ফোন সুইচ অফ কিংবা সিম খুলে নেয়, তাই আমরা ধরতে পারি না ফোনটির বর্তমান লোকেশনটা। তবে এই ক্ষেত্রে আমরা আইটি টিমের সাহায্য নেব। ফোনের মধ্যে আগে থেকেই একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকবে। যদি চোর সিম খুলে নেয় আর সুইচ অফ না করে ফোনটা, তাহলে আমরা ফোনটির লোকেশন ট্র্যাক করতে পারবো। বাহ, বেশ ভালো তো। তাহলে তোমার কি ইচ্ছা, কবে এটা করতে চাও? স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে কালকেই এটা করব। তবে এর জন্য আমাদের টিম রেডি রাখতে হবে। আমি তোমাকে বিশ্বাস করি। ঠিক আছে, কালকেই তাহলে দেখা যাক জালে পুঁটি মাছ ওঠে নাকি বোয়াল। স্যার, আমি এখন আসছি তাহলে। রাজ দরজা খুলে চলে গেলে বিবক্সী একজনকে কল করলেন। কল করেই সেই ব্যক্তিকে নির্দেশ দিলেন যে, বলছি বিকেলে একটা মিটিং করব, সকলকে উপস্থিত থাকতে বলে দিন। একদিন পর বিকেল 5টা বাজছে। অফিস ফেরত মানুষের ভিড়। জানলার ধারে বসে আছেন একজন বয়স্ক লোক। মাথাতে পাকা চুল, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, মাথাতে একটা গোল টুপি।
জানলার ধারে বসে কানে একটা হেডফোন লাগিয়ে পুরাতন দিনের গান শুনছেন। পাশের ছেলেটি বসে বসে সবটাই খেয়াল করছে। বড়বাজার পেরিয়ে বাসটা এখন হাওড়া স্টেশনের দিকে আসছে। কন্ডাক্টর হাওড়া হাওড়া করে হাঁক দিচ্ছেন। পাশে বসে থাকা ছেলেটির মনে হয় খুব তাড়া আছে, তাই সে উঠেই সামনের দিকে এগিয়ে গেল। তাড়াতাড়ির মাঝে ফেলে গেছে তার রুমাল ও জলের বোতলটা। বাসটা একটু স্লো করেছে। ছেলেটি রাস্তায় নেমে গিয়ে পুনরায় বাসের পেছন দিকে জানলার কাছে এসে বয়স্ক লোকটিকে বলল, কাকু, আমার রুমাল আর জলের বোতলটা না ওখানে ফেলে এসেছি, আপনি ওটা আমাকে একটু দেবেন? ভদ্রলোক প্রথমে শুনতে পেলেন না, তবে বুঝলেন যে ছোকরা কিছু একটা বলতে চাইছে। উনি হয়তো প্রথমটায় বুঝলেন যে পকেটের পেনটা হয়তো চাইছে, তবে ছেলেটির অঙ্গভঙ্গি দেখে বুঝলেন এটা নয়। এরপরে উনি কান থেকে হেডফোন খুলে জিজ্ঞাসা করলেন, কিছু বলছো নাকি আমাকে? বাস হালকা চলতে শুরু করেছে ততক্ষণে। ছেলেটি বাসের সাথে সাথেই সমান গতিতে হেঁটে যাচ্ছে পাশে পাশে। সে এবার উত্তরে বলল, বলছি আমি ভুল করে বোতলটা ফেলে এসেছি, আমাকে ওটা একটু দেওয়া যাবে প্লিজ? ভদ্রলোক নিজের বাঁ হাতে ফোনটা রেখে ডান হাতে জলের বোতলটা ধরবে, ঠিক এমন সময় ছেলেটি লাফিয়ে বাসের জানলায় হাত ঢুকিয়ে ভদ্রলোকটির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে দৌড় দিল। বয়স্ক ভদ্রলোকটিও একটু হকচকিয়ে গেল। পর মুহূর্তে সেও বাস থেকে নেমে ছেলেটি যেই দিকে গেছে সেই দিকে একটু এগিয়ে গেল। তবে না, কিছুটা যাওয়ার পরই ছেলেটা মিলিয়ে গেল। ভদ্রলোকটি বেশ হাঁপিয়ে গেছেন। সে এবার ওখানে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞেস করলেন, বলছি একজন ছেলে আমার মোবাইলটা চুরি করে এইদিকে এসেছে, আপনারা দেখেছেন? উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে থেকে একজন বললেন, না না, আমরা কিছু দেখিনি। লোকটি এবার এদিক ওদিক করে বসে থাকা একজন ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, বলছি একজন ছেলে এই কিছুক্ষণ আগে এদিকে ছুটে এসেছে, কোন দিকে গেল কিছু দেখেছেন? কে কোন দিকে যাচ্ছে আমি কোত্থেকে দেখবো বলুন তো? আর তাছাড়া এই ব্যস্ত শহরে সবাই ছুটছে। বয়স্ক লোকটি এবার আরো কয়েকজনকে জিজ্ঞাসা করলেন। সকলে কিছুই দেখেনি জানালো। ভদ্রলোকটি এবার গিয়ে বসলেন একটা চায়ের দোকানে। দোকানদারকে জিজ্ঞাসা করলেন, কেন মশাই, কি হয়েছে? আর বলবেন না, আমার ফোনটা কেড়ে নিয়ে চলে গেল। দোকানদার কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললেন, ও ফোন আর আপনি পাবেন না। পুলিশে কমপ্লেন করবো গিয়ে, দেখি কি হয়। সে রোজ কত ফোন চুরি যাচ্ছে, পুলিশ কটা ফেরত পাচ্ছে? হ্যাঁ, একটা কথা বলি, বেশিক্ষণ এখানে থাকবেন না, চলে যান। কেন, কিছু কি হয়েছে? যারা এই গ্যাংয়ে আছে তারা খুব ভয়ঙ্কর। সবাই জানে কারাই কাজ করছে, কিন্তু কেউ ভয় কিছু বলবে না। আপনি কি মনে করছেন পুলিশ জানে না? সব জানে, তো কিছুই হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা বলছি আপনার ফোনটা দেবেন, আমি একটা কল করবো বাড়িতে। দোকানদার নিজের ফোনটা একটা ব্যাগ থেকে দিতেই বয়স্ক লোকটি একটি নাম্বার ডায়াল করলেন। তারপর একপাশে সরে গিয়ে বললেন, হ্যালো ভাই, আমি বলছি, একটু আগেই আমার ফোনটা চুরি হয়েছে, ঠিক আছে? একজনের ফোন থেকে তাই কল করলাম। বয়স্ক লোকটি এবার এদিক ওদিক করে কিছুটা দেখলেন। আরও কয়েকজনের থেকে জানার চেষ্টা করে ব্যর্থ হলেন। সকলেই জানালেন কেউ কিছুই জানে না। বয়স্ক লোকটি এদিক ওদিক তাকিয়ে চারিদিকটা ভালো করে দেখে নিয়ে সেখান থেকে চলে এলেন। রাত 8টা বাজছে। বাজারের ভেতরের একটা পুরাতন বাড়ির দোতলাতে ঠেক বসেছে। কয়েকজন বসে আছে। তাদের সামনে রাখা আছে কয়েকটা মদের বোতল আর একটা পেপারে মুড়ি আর চপ। এই দলের বস হলো বাবলু। সন্ধ্যা হলেই প্রতিদিন এই ঠেক বসে, আর এখানে বসেই আলোচনা চলে ব্যবসার। ব্যবসা বলতে চোরামাল বিক্রির ধান্দা। এবার এদের মধ্যে থেকেই একজন ছেলে, নাম লালটু, সে বলল, বুঝলে বস, আজ অনেকগুলো ফোন আমদানি হয়েছে। তাই? বের কর দেখি। ছেলেটি একটা ব্যাগ খুলে খানদশেক ফোন বের করলো। আরে সাবাস, তোরা দেখছি সব কাজের ছেলে। লালটু, ফোনগুলো সব সুইচ অফ করে সিম খুলে রেখেছিস তো? আরে সেটা আর বলতে, বুঝলে বস, বাসটা যেই হাওড়াতে ঢুকছে আমিও তকেই ছিলাম। সালা বুড়ো কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল, বুঝলে? আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে বাস থেকে নেমে গিয়ে ভালো মানুষের মতো দাঁড়ালাম। বুড়োকে বললাম, কাকু কাকু জলের বোতল একটু দিন না।
ঠিক তখনই ফোনটা ছু মেরে কেড়ে নিলাম, বুঝলে? সকলে মিলে হো হো করে হেসে উঠল। বাবলু এবার আরেকজনের দিকে তাকিয়ে বলল, এই টাপুর, তোর কোনো কাহিনী আছে নাকি? দাদা, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু সোজা সাপটা চুরি করি, ওই অত ভেগ ধরতে পারি না। স্টেশনের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম, বুঝলে? মেয়েটা দেখলাম এদিক ওদিক দেখছে, আমি সোজা কাছে গিয়ে দেখলাম, বাহ চমৎকার, দেখতে পুরো সেক্সি মাল। ভালো মানুষের মতো বললাম, কোথায় যাবেন? মেয়েটা ফোন থেকে একটা ঠিকানা বের করে আমাকে যেই দেখালো, আমিও অমনি ফোনটা নিয়ে কেটে পড়লাম। আর আমি সকাল থেকে 3টে ফোন হাতিয়েছি। বস, আমিও 4টে হাতিয়েছি। বস, তুমি টাপুর দাকে একটু ধমকে দিও তো। কেন, ও আবার কি করলো? আরে মেয়ে মানুষ দেখলেই ছুকছুক করে। এই লালটু, মুখ সামলে কথা বল। মেয়ে দেখলেই ছুকছুক করি, আর তুই বুঝি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, আরে তোরা থাম থাম, আসরটা মাটি করিস না আর। নে নে, একটা ভালো মতন করে পেক বানাতো দেখি। সকলে মিলে মজা করে গ্লাসে মদ ঢেলে খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। ঠিক এমন সময় দরজাতে টোকা পড়ল। এতক্ষণে কয়েক গ্লাস খেয়ে সকলেরই একটু নেশা হয়েছে, তার মধ্যে হুট করে দরজাতে টোকা পড়তেই সকলেই বিরক্ত। বাবলু দুজনের উদ্দেশ্যে বলল, বাবা, কে এলো বলতো? জানি না দাদা। আবার কয়েকটা টোকা পড়ল, তবে ওপাশ থেকে কেউ কথা বলছে না। এই টাপুর, দেখ তো কে এসছে। খুব বাওয়াল করতে এলে না, মেরে ভাগিয়ে দিবি। তার আগে এই ফোনগুলো বাক্সে ভরে রাখ। বাবলুর নির্দেশ মতো ফোনগুলো একটা বাস্কে রেখে দরজা খুলতে গেল। টাপুর দরজা খুলতেই হুড়মুড় করে 6 জন লোক ঘরের ভেতরে প্রবেশ করল, তাদের হাতে বন্দুক। তারা ঘরে ঢুকেই 3 জনের মাথাতে বন্দুক ঠেকিয়েছে। 3 জনে তখন ভয় জড়সড় হয়ে এক কোণে বসে আছে। বাবলু এবার ভয় ভয়ে বলল, কে আপনারা, এখানে কেন? একজন লোক এগিয়ে গিয়ে বন্দুকটা বাবলুর মাথায় সোজাসুজি রেখে বলল, আমরা তোদের বাপ রে, সরে বাচ্চা, ফোন চুরি করা হচ্ছে। এই বলে সেই লোকটি বাবলুর চুলের মুঠি টেনে ধরল। বাবলু ব্যথাতে আওয়াজ করে উঠল, এই এই দেখো তো আর কোথায় কি আছে। 2 জন মিলে ঘরের এদিক ওদিক তল্লাশি করতে লেগেছে। বাস্ক থেকে 10টা ফোন, কয়েকটা সিম, একটা ডায়েরি ও একটা বন্দুক পাওয়া গেল। একজন সে সকল জিনিসের ছবি নিজের ফোনে নিয়ে রাখল। 3 জনকে হাতে হ্যান্ডকাফ ও চোখে কালো কাপড় বেঁধে নিয়ে আসা হয়েছে একটা রুমে। অন্ধকার ঘরের মেঝেতে বসে আছে 3 জন। ঘরের ভেতরে কেবল একটা ল্যাম্প জ্বলছে। 3 জনই ভয় শুকিয়ে গেছে। 6 জন যখন ঘরে ঢুকেছিল বন্দুক হাতে, তখনই এরা বুঝেছিল যে ওরা পুলিশ। তাই বাবলু আগেই সাবধান করেছে, মেরে ফেললেও যেন মুখ না খোলে। রাত 11টা বাজছে। বিবক্সি আর 2 জন অফিসার মিলে এলো সেই ঘরেতে। 2 জন লোকের হাতে 2টো মোটা মোটা লাঠি। ঘরের দরজা খুলে দিল গার্ড। এটা একটা সেল, যেটা তৈরি হয়েছে অপরাধীদের শায়েস্তা করতে। এই জায়গাটা এসটিএফ এর সদস্যদের গোপন আস্তানা। বিবক্সি চেয়ারে বসে আছেন, সামনে রাখা আরও 3টি চেয়ার। চেয়ারে 3 জনকে বসানো হয়েছে। শঙ্কর মহাপাত্র এবার বললেন, এই নাম বল, নাম বল। 3 জনই ভয় ভয়ে নিজেদের নাম বলল। বাবলু এবার ভয় ভয়ে বলল, কারা আপনারা, আর আমাদের এখানে এনেছেন কেন? শঙ্কর মহাপাত্র কিছুটা ধমক দিয়ে বলল, একদম চুপ, এখন কথা বলবো আমরা, যখন প্রশ্ন করব তখন কেবল উত্তর দিবি, বুঝেছিস? বাবলু এবার একটু সাহস নিয়ে বলল, কোন থানা? আপনি আমাদের চেনেন না। বর্দা যদি খবর পায় আমরা এখানে আছি, তাহলে খুব সমস্যায় পড়বেন, ঠিক আছে? শঙ্করের মুখটা রাগে লাল হয়ে গেল। সে একটা থাপ্পড় মারতে যাবে, ঠিক এমন সময় বিবক্সি তাকে থামিয়ে দিয়ে বললেন, আস্তে আস্তে, এদের কথাতে মাথা গরম করে মারলে তোমার হাতে লাগবে। রাজ, এদিকে এসো। বলুন স্যার। বেশ কিছুদিন ধরে তুমি খুব চেষ্টা করছো, এবার তোমার পালা, তুমি কিছু বলো। আসলে স্যার, বিকেলে বুড়োর পোশাকে বাসে বসেছিল, এই যে ছোকরা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুট দিল, আর এখন দেখুন কেঁচো ওর মতো গুটিয়ে আছে। কিরে শুয়োর, কিছু বল এবার। এই কথা শুনে লালটু ওর দলের 2 জনের মুখের দিকে তাকালো। রাজ আবার বলল, আমি আগেই বুঝতে পেরেছিলাম আমার পাশে বসেই ফন্দি করছিল, তাই আমিও ঠিক সময় আমার পকেটে রাখা পেন ক্যামেরাটা অন করে দিয়েছিলাম। বিকেলে যে বয়স্ক লোকটির ফোনটা চুরি হয়েছিল,
তিনি আসলে এই এসটিএফ এর সদস্য রাজ। কয়েকদিন ধরে ছদ্মবেশে ঘুরে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। আসলে বেশ কয়েক মাস ধরে এই টিম কাজ করছে। কলকাতা শহরে সাইবার ক্রাইম ও কিডন্যাপিং বেড়ে গেছে। সেই তদন্ত করতে গিয়ে জানতে পারা যায় ফোন চুরি করে সেখান থেকে ডেটা কালেক্ট করে তারা টার্গেট করে। মোবাইল থেকে গোপন তথ্য নিয়ে বড় লোকের বাড়ির ছেলে বা মেয়েদের প্রথমে ব্ল্যাকমেল করা হয়, তাতে কাজ না হলে কিডন্যাপ করে। এই তদন্তে উঠে এসেছে যে এরা মেয়েদেরও টার্গেট করে, প্রলোভন দেখিয়ে সুন্দরী মেয়েদের পাচার করে দেয় বিভিন্ন লোকের কাছে। এই তদন্তে নেমে এসটিএফ বিভিন্ন সূত্র খুঁজে পায়। এই চক্রে র্যাকেট গজিয়ে উঠেছে শহরের বিভিন্ন অংশে। এমনকি তদন্তে উঠে এসেছে বেশ কয়েকজন প্রভাবশালীদের নাম। বি বক্সি এই টিমের দায়িত্বে আছেন। উনি এ তদন্ত করতে নেমে আরও জানতে পারেন যে বেশ কয়েক মাস যাবৎ শহর ও গ্রামে ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটছে। এর সাথে এই কেসের সরাসরি যোগাযোগ না থাকলেও কিছুটা আছে। আর পাচার চক্র ও ব্ল্যাকমেল কেসে তদন্তের পাশাপাশি তিনি এই কেসটাকেও পর্যবেক্ষণ করছেন। সব মিলিয়ে এই কেসের র্যাকেট বেশ বড় ও গভীর। বিবক্সি এবার বললেন, বলছি তাহলে এই সব ফোন কাদের কাছে বিক্রি হয়? তোদের দলের সর্দারকে বল দেখি। তিনজনে নিজেদের মধ্যে চোখ চাওয়াচাবি করছে, কেউ কোনো কথা বলছে না। তিনজনেই নিশ্চুপ। কিরে, কথা বলবি নাকি বাটাম দেব? আমরা কিচ্ছু জানি না, আর আমাদের সাথে কেউ নেই, সত্যি বলছি স্যার। বিবক্সি এবার চেয়ার ছেড়ে উঠে তিনজনের পিছনে এসে দাঁড়িয়েছেন। তারপর টাপুরের চুলের মুঠি টান দিয়ে ধরলেন। টাপুর ব্যথাতে চিৎকার করে উঠল, লাগছে লাগছে, ও ও ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, আমি বলছি ছাড়ুন। বাবলু চিৎকার করে বলল, সালা বেঈমান, একটু ঘা খেতে সব বলবি বলছিস? দাঁড়া, তোর হচ্ছে। রাজ এবার রেগে গিয়ে বাবলুর পিঠে লাঠি দিয়ে ঘা কয়েক মারল। লাঠির ঘা খেয়ে বাবলু প্রচন্ড ব্যথাতে কুঁকড়ে উঠল। এদিকে টাপুরকে নিয়ে যাওয়া হলো আরেকটি অন্য সেলে। কয়েকজন অফিসার বসে আছেন। কিছুক্ষণ পরে মিটিং শুরু হবে। বিবক্সি রুমের মধ্যে প্রবেশ করলেন। উনি সকলের উদ্দেশ্যে বললেন, গুড মর্নিং এভরিওয়ান। ইতিমধ্যেই আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। তাদের থেকে যা যা তথ্য পাচ্ছি সেটাতে পরিষ্কার যে এর পিছনে আরও বড় কোনো মাথা আছে। এর জন্য আমাদের আরও টিম ওয়ার্ক করতে হবে। রাজ, তুমি সকলকে একটু বলো আমরা কি কি জানতে পেরেছি এই কেসটা থেকে। স্যার, আমরা যখন এই ফোন চুরির কেসের মোটিভ এই বিষয়ে তদন্ত করতে নামি, তখনই একটা ধারণা করি এই চুরি সাধারণত ফোন বিক্রি করে টাকা পাওয়া যাবে এই জন্য নয়। বাবুল বলে যে আছে, তার থেকে জানতে পারি এই শহরে ওদের মতো 15 থেকে 16টা টিম কাজ করছে। এদের কাজ ফোন চুরি করে সেটা অন্য জায়গাতেই দেওয়া। অবশ্য এর জন্য এরা দাম পায়। এরপরে সেই ফোন নিয়ে কি হয় বা কাদের কাজে লাগে সেটা ওরা বলতে পারবে না। তবে এই মুহূর্তে আমরা চাইলেই বাকি টিমকে গ্রেপ্তার করতে পারি। অফিসার সমরেশ ওঝা বললেন, স্যার, আমার মনে হয় এখনই বাকিদের গ্রেপ্তার করলে যে আসল মাথা আছে সে কিন্তু ধরা পড়বে না। তাই স্যার, আমাদের আরেকটু সতর্ক হয়ে কাজ করতে হবে। না হলে এই সমস্যা ক্ষণিকের জন্য থামলেও গোড়া থেকে নির্মূল করা যাবে না স্যার। একদম ঠিক কথা সমরেশ। তবে আমাদের এর পরের প্ল্যানটা ঠিক করে ফেলতে হবে। আমরা অলরেডি মৌমাছির চাকে ঢিল মেরেছি। কাল রাতে আমরা ওখানে গিয়েছিলাম, আর এদের যে তুলে এনেছি এই খবর লোকাল থানাতেও গেছে, আর ওদের দলেও মনে হয় জেনে গেছে। রাজ এবার বলল, স্যার, আপনাকে আরেকটা কথা বলা হয়নি। আসলে কাল আমি যখন ওখানে ছদ্মবেশে ঘুরছিলাম, তখনই টাপুর আর বাবলুর কথা জানতে পারি। টাপুর একটু অন্য টাইপের মেয়েদের প্রতি আসক্ত, আর কদিন আগে একটা মেয়ের পেছনে লেগেছিল। তার দাদা পার্টির বড় নেতা, ওকে নাকি মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমি আমার কয়েকজন লোককে ওখানে রেখেছি, তাদের বলেছি কেউ খবর নিতে আসলে যেন বলে মেয়ে কেস। তাই কদিনের জন্য গা ঢাকা দিয়েছে। তারপর শুনলাম রাতেই কিছু গুন্ডা দলবল নিয়ে এসেছিল টাপুরের ডেরায়। আরে সাবাস রাজ, তুমি তো পুরো ছক্কা হাঁকাচ্ছ। তবে এমন করে কদিন সামাল দেবে? শঙ্কর মহাপাত্র এবার বললেন, স্যার, আমি খবর নিয়েছি। চুরির পরেই ফোন কাদের কাছে যায়, আর আমার ইনফরমেশন ভুল নয়।
আমি মৌমাছি ধরে মৌমাছিকে তার ডেরা থেকে খবর আনতে পাঠিয়েছি। আমি আপনাকে পরে সেই ডিটেলস দিচ্ছি। বাহ, তাহলে এই খেলাতে আমরাই এগিয়ে, হ্যাঁ? কি বলেন সকলে? লোকটি শুয়ে আছে পথের ধারে। পথ চলতি মানুষদের ঠেলা ও মুখঝামটা খেয়েও সে সেই স্থানেই শুয়ে আছে। দেখেই মনে হচ্ছে পাগল। পাগলের গায়ে বহু পুরাতন একটা মলিন জামা, মাথা ভর্তি সাদা কালো চুল, মুখে ভর্তি দাঁড়ি, পায়ে জুতো নেই। পথ চলতিদের মধ্যে কারোর দয়া হলে কিছু কিনে দেয়। এবার সে খিদে পেয়েছে বলে ওর কাছে হাত পাচ্ছে, কেউ কিচ্ছু দিচ্ছে না। পথ চলতি একজন কয়েকটা আম আর রুটি পাগলকে যত্ন করে দিলে সে খিদের চোটে সেগুলো কি হাতে নিয়ে খেতে শুরু করলো। আমটা খেয়েই সেই রস ভরা হাতটা মহা আনন্দে চাটতে থাকলো। মুখে যেন একটা তৃপ্তির হাসি। নিজের চাদরেই সে হাত মুছে এবার গান করছে গুনগুন করে। ঠিক এমন সময় একটা বাইক এসে থামে পাগলের একদম পাশে। বাইক আরোহী বাইকটা সাইডে রেখে চোখ থেকে চশমা খুলে যেই এগোতে যাবে তখনই পাগলটি এসে তার পা ধরে কিছু খাবার চাইল। লোকটি মুখ ভরা ঘেন্না নিয়ে পাগলটিকে ঠেলে ফেলে দিয়ে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে আসে একটা ব্যাগ নিয়ে। এসেই দেখে বাইকের পেছনের চাকাতে হাওয়া নেই। এদিক ওদিক তাকিয়ে পাগলটাকে দেখেই বুঝতে পারে এই কাজ পাগলের ছাড়ার কারণ না। রাগে পাগলের দিকে এগিয়ে গিয়ে বলে, শালা পাগলা চোদা, তুই লিক করেছিস না? বেশ করেছি, বেশ করেছি। যা 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 যা, তুই এখান থেকে যা। তোকে আজকে শালা এখানেই গুলি করে দিতাম। নেহাতে এইগুলো আমার কাছে আছে, নাহলে তোর পাগলাপোনা ছুটিয়ে দিতাম। পাগলটা এবার বেশ রেগে গেছে। একটা ইট তুলে ছুটে এলো লোকটার দিকে। এদিকে দুজনের এই কাণ্ড কারখানা দেখতে লোক জমে গেছে। পাগলটা লোকটিকে ধরে টান দিতেই ওনার হাত থেকে একটা বন্দুক ছিটকে পড়ে গেল দূরে। উপস্থিত সকলেই ভয়ে দূরে সরে গেল। লোকটা চারিদিকে তাকিয়ে পাগলটাকে ঠেলে ফেলে দিয়ে বন্দুকটা কুড়িয়েই সেখান থেকে দৌড়ে পালালো। ভিড়ের মধ্যে থেকে একজন এসে পাগলের পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে বলল, ওয়েল ডান, যা কাজ করার হয়ে গেছে, বাকিটা আমরা দেখে নেব। যাও, এবার তুমি এখান থেকে কেটে পড়ো। পাগলটি ওই লোকটার হাত ধরে বলে, খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমি খাবো 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 খাবো। লোকটি পাগলটির হাত ধরে দূরে নিয়ে গিয়ে কয়েকটা কলা ও জল কিনে দিল। পাগল এরপরে একটা সিগারেট চাইলে লোকটি ওকে এক প্যাকেট সিগারেট দিয়ে বিদায় জানালো। পাগলটি যাওয়ার আগে বলে গেল, আবার যদি কোনো কাজ থাকে বলবেন কিন্তু। নিশ্চয়ই বলবো। তার আগে পারলে আজকেই ঠিকানা বদল করে ফেলো, বুঝলে? না হলে যে গুলি খেতে হবে। পাগলটি হাততালি দিতে দিতে ছুটে চলে গেল। এদিকে এতক্ষণ যে কি হলো কেউ ধরতেই পারল না। এসটিএফ এর সদস্যরা আবারও তাদের জালে একজনকে তুলে নিল। এদিকে লোকটি ছুটতে ছুটতে বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছে, দেখছে কেউ আসছে কিনা। অনেকটা ছোটাছুটি করে সে হাঁপিয়ে গিয়ে একটা বাড়ির আড়ালে দাঁড়িয়ে পড়ল। এরপরই রাস্তার উপরে একটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে। লোকটি সেটা খেয়াল করেনি। আসলে সে চোখ বুজে একটু দম নিচ্ছে। গাড়ি থেকে তিনটে লোক নেমে এদিক ওদিক দেখতেই সেই লোকটিকে লুকিয়ে থাকতে দেখে। এবার দুদিক থেকে দুজন তাকে ধরতেই সে আগন্তুকদের চিনতে না পেরে চিৎকার করে বলে, কে আপনারা? আমাকে ধরে রেখেছেন কেন? ছাড়ুন। তিনজনের মধ্যে একজন লোকটির পেটের কাছে গুঁজে রাখা বন্দুকটা বের করে নেয়। তার সাথে কাঁধে থাকা ব্যাগটাও ছিনিয়ে নেয়। ব্যাগ খুলতেই দেখা যায় তাতে কয়েকটা মোবাইল ফোন আছে। লোকটি আবার চিৎকার করে বলে, কে আপনারা? আমার থেকে কি চাইছেন? তাড়াতাড়ি চুপচাপ গাড়িতে উঠে যা, এখানে দাঁড়িয়ে সব কথা বলা যাবে না। লোকটি যখন গাড়িতে উঠতে চায় না তখন দুজনে মিলে জোর করে বগল দাবা করে গাড়ির পেছনের দিকে তাকে তুলে দেয়। লোকটির দুপাশে দুজন বসে ও সামনে একজন গিয়ে বসলে গাড়ি ছেড়ে দেয়। গাড়ির সামনে যিনি বসে আছেন উনি আর কেউ না, উনি শঙ্কর মহাপাত্র। কয়েকদিন আগেই উনি বালি স্টেশনের কাছে একজন ইনফরমারের কাছ থেকে এই রাকেশ সিং বলে ব্যক্তিটির খবর জানতে পেরেছিলেন। এত দিন ধরে জাল বিছিয়েছিলেন রাকেশকে ধরবেন বলে। ব্যস্ততম স্টেশনের কাছে এমন করে কাউকে ধরতে এলে সকলেই জানতে পেরে যাবে। তাই উনি ফন্দি করে একজনকে পাগল সাজিয়ে কয়েকদিন ধরেই ওখানে বসিয়ে রেখেছিলেন। কখন রাকেশ আসে বা ওর সাথে কে কে আরও আসা যাওয়া করে সেটাই নোট করে রাখে।
এরপরে প্ল্যান করে আর সেই মতো পাগলকে বলে রাকেশকে বন্দুক আর মোবাইল সহ হাতে নাতে ধরে ফেলে। সেখানে আগেই টিমের বাকি কিছু সদস্যকে রাখা ছিল। সাধারণ মানুষের ভিড় জমতেই রাকেশ যখন পালিয়ে যায় তখনই খবর যায় শঙ্কর মহাপাত্রের কাছে। উনি কিছুটা দূরেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন আর এখন এসে ধরে ফেলে রাকেশ সিংকে। উনি এবার বললেন, তোর নাম রাকেশ সিং তো? পিছনে বসে থাকা লোকটি ভয় কিছুটা তুতলে গিয়ে বলে, নাম জেনে কি হবে, কাজের কথায় আসুন, কি চাইছেন? পাশের একজন অফিসার লোকটির চুলের মুঠি ধরে বলে, এই স্যার যা জিজ্ঞাসা করছেন সেটার উত্তর দে। বেশি কথা বললে না তোকে এখানেই খতম করে দেবো, বুঝতে পারলি? হ্যাঁ, আমার নাম রাকেশ সিং। শঙ্কর মহাপাত্র আবার প্রশ্ন করেন। আসলে উনি সব দিক থেকেই শিওর হতে চাইছেন। এতগুলো মোবাইল চুরি, এই ওর পকেট থেকে মোবাইলগুলো বার করে দো, যাতে বেশি চালাকি না করতে পারে। একজন অফিসার জোর করে ওর পকেট থেকে মোবাইলটা বের করে নিল। রাকেশ সিং চুপ করে আছে, এদিক ওদিক দেখছে কেবল। সামনে থেকে আবার পরের প্রশ্ন এলো, এগুলো নিয়ে কাকে দিতিস? বলবো না। দুজন লোক রাকেশের দুদিক থেকে ওর আঙুলগুলোকে মুচড়ে ধরে। ব্যথাতে রাকেশ সিং কেঁদে ফেলে। সামনের অফিসার এবার বললেন, দেখ, ভালো মুখে বলছি, নাহলে আমরা কি করতে পারি সেটা তোর ধারণার বাইরে, বুঝেছিস? আপনারা আমাকে মেরে ফেলুন, আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। শঙ্কর মহাপাত্র এবার ফোন থেকে একটা ছবি বের করে সেটা রাকেশ সিংকে দেখাতেই সে কষ্টে মুষড়ে পড়ল। আসলে ফোনের ছবিতে একটা ওর বউ আর একটা ওর মেয়ে। দেখ, তুই যদি আমাদের সাহায্য না করিস তাহলে আমরাও এদের সাথে অত্যাচার করবো, বুঝতে পারলি তো? না খেতে দিয়ে মারবো। এবার তুই বল, কি চাস? তার মানে মনা আর পুঁটি এখন? হ্যাঁ রে, তোর বউ আর মেয়ে এখন আমাদের আন্ডার। তবে চিন্তা নেই, আমরা ভালো করেই দেখিয়েছি। আমি আপনাদের সব বলে দিলে আমার দলের লোকেরা আমাকে মেরে দেবে, সাথে সাথে আমার বউ মেয়েকে কুচি মেরে দেবে ওরা। সেটা কেউ জানতে পারবে না। আমরা যা যা বলবো তুই শুধু তাই করবি। আমরাও কথা দিচ্ছি, ওরা তোর বা তোর পরিবারের কারোর কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের আমি বিশ্বাস কি করে করব? বিশ্বাস করবি নাকি করবি না সেটা তোর ব্যাপার। তবে এদের সাথে থাকলে গুলি খেয়ে মরবি, আর তখন তোর বউ মেয়েকে ওরা তুলে নিয়ে যাবে। তখন ওরা এমনি মরবে। না না না, আমি সব বলবো, প্লিজ প্লিজ, ওদের কিচ্ছু করবে না, আর আমাকে বাঁচান প্লিজ। আমি আর চাই না এমন কাজ করতে। আমাকে একটা সুযোগ দেন প্লিজ প্লিজ। এটা বলেই সে কাঁদতে শুরু করে দিল। শঙ্করবাবু বললেন, তোকে এখন আমরা ছেড়ে দেব। কখন কোথায় দেখা করতে হবে সেটা বলে দেব। সঠিক সময়ে ঠিক জায়গাতে আসবি, বাকিটা ঠিক বলে দেবো কালকে। আর বেশি চালাকি করতে গেলে না খুব বড় বিপদ হয়ে যাবে তোর, আগেই বলে দিলাম। এই কথাটা মাথায় ঢুকিয়ে নে, বুঝতে পারলি? পেছন থেকে সমরেশ বলে, তোর মোবাইলের লকটা খোল, একটা নাম্বার লিখে দিচ্ছি, সময়ে ওই নাম্বারেই কল করবি, ঠিক আছে? রাকেশ চুপ করে লকটা খুলে দিয়ে বলল, আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে না হয় আপনাদের হাতেই মরবো। শঙ্কর মহাপাত্র এবার মাথা চুলকে বললেন, দেখ, মরা বাঁচা তো ভগবানের হাতে। তোরা সব চুনুপুটি, তোদের মাথাতে কে আছে তাদেরকে আমরা ধরবো। একটা টেপ রেকর্ডিং চালিয়ে রাখা হলো। রাকেশ সিং গড়গড় করে পেটের সব কথা বলতে শুরু করলো। কবে থেকে এই টিমে আছে, কি কি কাজ করতে হয়, কোথায় ঠেক, কেমন করে কাজ হয়, সব কিছুই বলে গেল। সেই সব কথা শুনে সকলের কাছে আরও ভালোভাবে পরিষ্কার হলো যে এই র্যাকেট অনেকটাই বড়, এর শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে আছে। রাকেশ সিং যখন কথা বলতে ব্যস্ত ছিল সেই সময় একজন অফিসার ওর মোবাইলে একটি বিশেষ কোড টিপে দিয়েছে এবং একটি অ্যাপ ইনস্টল করে দিয়েছে। এর মাধ্যমে রাকেশ কাকে কাকে কল করে, ওর লোকেশন কোথায়, অর্থাৎ পুরো ফোনটার অ্যাক্টিভিটি দেখতে পাবে এসটিএফ এর সদস্যরা। কিছুটা দূর গিয়েই রাকেশ সিংকে ওর বলা নির্দিষ্ট দূরত্ব বরাবর ছেড়ে দেওয়া হলো। রাকেশের থেকে পাওয়া ফোনের ব্যাগ, ওর বন্দুক আর ওর ফোন ওকে ফেরত দেওয়া হলো। ভালো করে বুঝিয়ে দেওয়া হলো এরপর ওকে কি কি করতে হবে, কালকে কোথায় কখন দেখা করতে হবে
সেটাও বলে দেওয়া হলো। রাকেশ এদিক ওদিক তাকিয়ে দূরে চলে গেল। এর আগের দিনের গল্পে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম: মিস্টার অ্যান্ড মিসেস ভক্তা, কৃষ্ণভঞ্জন, সন্তু মজুমদার, কল্পনা বিশ্বাস, শুক্লা সরকার, কসমস সেট কালেকশন, শুভদীপ গোস্বামী, রূপম ব্যানার্জি, রঞ্জিত মালাকার, সুবীর দাস। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা আমাদেরকে কমেন্ট করেছেন। এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের আজকের নিবেদন, অমিত কুণ্ডুর লেখা গল্প অপরাধীদের শিকারে এসটিএফ বাহিনী। খুব শীঘ্রই ফিরবে কিংবদন্তি নতুন একটি নিবেদনের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।